ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। এদিকে গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোগানের। সর্বশেষে জানিয়ে দিব মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইয়েমেনের বেন গুয়েন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুতিরা। হামলার এই ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। টাইম অব ইসরায়েল এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময়ের মধ্যে ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখ লাখ মানুষকে বাংকারে পাঠানো হয়। টাইম অব ইসরায়েল বলেছে, ক্ষেপণাস্ত্রের হামলার পর ইসরায়েলের বেন গুয়েন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা 4টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর 30 মিনিটের মধ্যেই বিমানবন্দর কার্যক্রম স্বাভাবিক হয়। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে। জরুরি অ্যাম্বুলেন্স সেবা দা ম্যাগাজিন দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাংকারে প্রবেশের সময় 18 জন আহত হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে ইসরায়েল ইয়েমেনের হুতিদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। গত বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুতি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোগানের। মধ্যপ্রাচ্য বৈশ্বিক মুসলিম ইস্যুতে বরাবর দৃষ্ট অবস্থান নিয়ে কথা বলেছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। বিশেষ করে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্য সবসময় ছিল স্পষ্ট ও কড়া। এবার তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের প্রতি সম্পূর্ণ বার্তা দিয়েছেন তিনি। এরদোগান বলেছেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া আমরা তুরস্ক থেকে আনন্দ প্রকাশ করছি। এই চুক্তি শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই চুক্তির শর্ত ভঙ্গ না করে কিন্তু শান্তি বজায় রাখে। তিনি আরো যোগ করেছেন, গাজায় ধ্বংসযজ্ঞ থামাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত। আমরা সবসময় শান্তির পক্ষে কাজ করছি এবং করব। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগারি লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার সাংবাদিককে স্বাগত জানান। বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার ভোর থেকে চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ইসরায়েল আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে সেনাদের প্রত্যাহার করবে। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে সেখানে ইসরায়েল যুদ্ধ ভঙ্গ করেছে। একই সময় হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। প্রতিবেদনে আলো বলা হয়, যদি এই চুক্তি কার্যকর থাকে তাহলে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার 1 বছরের বেশি সময় ধরে চলার সংঘাতের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরের এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করেছিল। ইসরায়েল যখন লেবাননে ব্যাপক বোমা হামলা এবং স্থলাভিযান চালিয়েছিল। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এটি ছিল এবং ইসরায়েলের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছে বিশ্লেষকরা। তুরস্কের প্রেসিডেন্ট এই বার্তা এবং লেবানন ইসরায়েলের এই চুক্তির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর জন্য একটি সম্পূর্ণ পদক্ষেপ হতে পারে বলে আশা করা হচ্ছে। মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে মঙ্গলবার সকালে ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। শহরের একটি আবাসিক ভবনে প্রবেশ করার সময় স্কুটারে চালানো বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে প্রাণ হারান তিনি এবং এক সহযোগী। রাশিয়ার নিউক্লিয়ার অ্যারোস্পেশাল অ্যান্ড মেডিকেল প্রোটেকশন পিস বাহিনীর প্রধান ছিলেন কিরিলভ। রুশ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটিতে স্কুটারে রাখা বোমার বিস্ফোরণের আঘাতে তিনি নিহত হন। এতে ভবনের প্রবেশপথ পুরোপুরি বিধ্বস্ত ও ধ্বংসযোগ্য হয়ে যায়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরণের পরিমাণ
2010 সালে মস্কোর মেট্রোতে আত্মঘাতী হামলায় ব্যবহৃত বিস্ফোরণের সমান। সে সময় অন্তত 40 জন নিহত এবং 80 জন আহত হয়েছিল। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। কিয়েভের এই কর্মকর্তা জানিয়েছেন, কিরিলভ ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, তাই তিনি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। এসবিইউ এর দাবি এটি তাদের একটি বিশেষ অভিযান। তারা অভিযোগ করেছে, কিরিলভের নির্দেশে ইউক্রেনীয় বাহিনীর উপর বিশেষজ্ঞ ফ্লোরোশিপিয়ান গ্যাস ব্যবহার করা হয়েছে। 2022 সালের মে মাসে যুক্তরাষ্ট্র এই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে কিরিলভের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2017 সাল থেকে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন কিরিলভ। এর আগে তিনি জার্মানিতে সোভিয়েত ওয়েস্টার্ন গ্রুপ অব ফোর্সেস প্লাটুন কমান্ডার ছিলেন। যুক্তরাজ্য, কানাডা এবং নিউজিল্যান্ড সহ একাধিক দেশ কিরিলভের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তরাজ্যের মতে, কিরিলভ ক্রেমলিনের অতপত্য ছড়ানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারেভা কিরিলভকে রাশিয়ার জন্য নির্ভীক যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রাই কারকুপ তাদের সম্মানিত রুশ জেনারেল বলে উল্লেখ করেছেন। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার দাবি করেছেন, কিরিলভ ইউক্রেন সহ সাবেক সোভিয়েত ইউনিয়নের সবথেকে যুক্তরাষ্ট্রের জৈব গবেষণার কার্যক্রম উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে এ বিষয়ে তদন্তের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠন করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রের বাইরে নিহত সর্বোচ্চ পদমর্যাদার রুশ সামরিক কর্মকর্তা। এর আগে 2022 সালের নভেম্বরে ক্রিমিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন কৃষ্ণসাগর বহরের 41তম ব্রিগেডের কমান্ডার ক্যাপ্টেন ভ্যালেরি। এছাড়া সম্প্রতি মস্কোর এক রুশ ক্ষেপণাস্ত্র কৌশলীকে হত্যা করা হয়, যিনি ইউক্রেন যুদ্ধের জন্য ক্ষেপণাস্ত্র উন্নয়নের সহায়তা করছেন। এসব ঘটনাতেও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এর হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইগোর কিলকভের মৃত্যু শুধু রাশিয়াতেই নয়, বিশ্ব রাজনীতিতেও আলোড়ন তুলেছে।